সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, গত পর্বে আমরা এই পর্যন্ত সমাধান করিয়েছিলাম 14 নম্বর পৃষ্ঠা। আজকে আমরা অনুশীলনী 1.2 এ চলে আসলাম এবং এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবগুলো উত্তর করব। তো খেয়াল করো, ফার্স্টে বলা হয়েছে 289 আর 361 এর বর্গমূল নিচের কোনটি? তো দেখো, বর্গমূল মানে হচ্ছে রুট ওভার করা। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা একবার পেয়ে যাব। তো এটাকে যদি প্রথম আমরা বর্গমূল করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 17, আর এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেই ক্ষেত্রে পাবো 19। তার মানে আমরা এখানে বলতে পারি উত্তর হবে আমাদের খ নাম্বার, অর্থাৎ 17/19। ঠিক আছে। এরপরে খেয়াল করে বলা হয়েছে 1.1025 এর বর্গমূল কত? দেখো, তোমরা ভাগ প্রক্রিয়ায়ও এই বর্গমূলটা করতে পারো, ঠিক আছে, অথবা তোমরা ক্যালকুলেটর চেপে রুট উপর দিয়ে এই বর্গমূলটাও করতে পারো। তো এটা যদি করো তাহলে দেখা যাবে আমাদের উত্তর আসছে 1.05। ঠিক আছে, তোমরা রুট উপর অর্থাৎ ক্যালকুলেটর চেপে এটা করতে পারো। ওকে, আর যদি ভাগ প্রক্রিয়ায় করতে চাও সেটাও করতে পারো। এরপরে দেখো বলা হয়েছে একটি মূলদ সংখ্যা হলো, তাহলে একটা মূলদ সংখ্যা হতে হলে আমাকে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা খেয়াল করো। তো দেখো, প্রথমত শূন্য। শূন্য কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা। তারপর দেখো বলা হচ্ছে 5। 5 কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, 5 একটি মূলদ সংখ্যা। প্রত্যেক পূর্ণ সংখ্যা আমার মূলদ সংখ্যা। এবার বলা হয়েছে 5/2, এটা কি আমার মূলদ সংখ্যা? হ্যাঁ, এটা আমার মূলদ সংখ্যা। কারণ এটা হলো আমার ভগ্নাংশ আকারে লেখা আছে। তার মানে এখানে আমাদের ঘ নাম্বার উত্তর হবে। এরপরে আসে দেখো 4 নম্বরে বলা হয়েছে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। দুইটা ক্রমিক সংখ্যার বর্গ, বর্গ মানে তো আমরা জানি স্কোয়ার। এখন সেটা হতে পারে 2 আর 3 এর স্কোয়ারের বর্গের অন্তর বা অন্য কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে। এখন কথা হলো, বলা হয়েছে যে একটি সংখ্যা যদি 10 হয় তাহলে অপরটি কত? অপরটি কত? তো মনে করে নিলাম যে আমার মূল যে সংখ্যাটা মানে অপর যে সংখ্যাটা সেটা হলো আমার ক। অপর সংখ্যাটা কি ধরে নিলাম? ক। তো অপর সংখ্যা যদি ক হয় তার মানে আমাকে কি বলা হয়েছে ভালোভাবে বুঝি। দেখো, বলা হয়েছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। একটি সংখ্যা মনে করো আমার 10, তার স্কয়ার করলাম, আর অপরটি আমরা জানি না, তো ধরে নিলাম আমরা ক। ঠিক আছে, এটা একটু ধরি। তো একটি সংখ্যা আমার 10, তার স্কয়ার বিয়োগ সমান সমান কত হবে? 19 হবে। এবার খেয়াল করি, তো দেখ 10 এর স্কয়ার করলে কত হয়? আমাদের 100 হয়, বিয়োগ ক স্কয়ার সমান সমান তোমার 19। এবার আসি, খেয়াল করো, দেখো আমরা এখন এই বিয়োগটাকে অর্থাৎ এই যে 10 100 আছে, 100টাকে আমরা চেঞ্জ করে ওপাশে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব খেয়াল করো। দেখো, মাইনাস ক স্কয়ার আমার হয়ে গেল। এবার খেয়াল করো, যদি 19 থেকে এ পাশে আমার যোগ আকারে এখানে আমার বিয়োগ আকারে হবে, তো 19 থেকে যদি আমি 100 বাদ দেই তাহলে কত থাকে? দেখো, বিয়োগ ক স্কয়ার যদি বাদ দিয়ে থাকে হলো বিয়োগ 81। এবার খেয়াল করো, আমার উভয় পক্ষে থেকে মাইনাস আমি উঠিয়ে দিলাম, তাহলে থাকলো কত? ক স্কয়ার ইকুয়াল টু 81। এবার যদি আমি ক সমান সমান এই স্কয়ার সমান সমানের ওপাশে গেলে হয়ে যায় রুট উপর, তাহলে রুট উপর দিই, তাহলে আমাদের ক সমান সমান পাবো কত? ক সমান সমান পাবো হচ্ছে আমি 9। তার মানে আমি বলতে পারি অপর যে সংখ্যাটি সেটা হচ্ছে আমার 9। ঠিক আছে, একেবারে কিন্তু সহজ অঙ্ক। তোমরা জাস্ট একটু ধরে একটু বুঝতে হবে তোমাকে, এটাই হলো মেইন জিনিস। তবে অপর সংখ্যাটি কত হচ্ছে? 9। ঠিক আছে। তো দেখো, এরপরে আমাকে বলা হয়েছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত? তাহলে খেয়াল করো, আমরা একটা সংখ্যা পেলাম 10 আর একটা সংখ্যা পেলাম হলো 9। এখন বলা হয়েছে বর্গের যোগফল, তার মানে কি দুইটার আমার স্কয়ার করতে হবে। তাহলে 10 এর স্কয়ার করলে আমার 100 আর 9 এর স্কয়ার করলে আমার 81। দুইটা যদি যোগ করে 181। তাহলে 181 কোথায় আছে? এই যে গ নাম্বার আমার 181 আছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো, বলা হয়েছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি? তো চলো, এটা আমি তোমাদের ডিরেক্টলি ভাগ প্রক্রিয়া দেখিয়ে দিই, কারণ হয়তো অনেকে এটা পারবে না। ঠিক আছে, তো 0.01, তো এটাকে আমি ভাগ প্রক্রিয়া করার আগে আমাকে জোড়া বাঁধতে হবে। তো জোড়া বাঁধলাম। এবার দেখো, শূন্য যেহেতু সেহেতু আমাকে অবশ্যই শূন্য দিতে হবে, দিয়ে এখানেও শূন্য দিতে হবে, দেওয়ার পরে আমাকে বিয়োগ করলে শূন্য থাকে। এবার দেখো, দশমিকের পরে যেহেতু যাচ্ছে সেহেতু আমি এখানে একটা দশমিক দিয়ে দিলাম। এবার পরের জন্য আমি সুন্দর করে নামিয়ে দিলাম। সুন্দর বিপরীতে শূন্য হয় এটা আমরা জানি।
এবার খেয়াল করো, আমরা যদি এখানে এক সুদের বিপরীত শুধু আমরা জানি, এখন আমরা এখানে এক বসাবো, এখানে এক বসাবো, তাহলে আমাদের এখানে এক হিসাবে মিলে যাবে। তার মানে আমরা বলতে পারি যে 0.1। কত বলতে পারি আমরা? 0.1। ঠিক আছে, আমরা কিন্তু ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা বের করে ফেললাম। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও বর্গমূলটা বের করতে পারো। এবার দেখো বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 ও 8 হলে কোন সংখ্যার তার বড় সংখ্যা একক স্থানীয় অঙ্কটি হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোন একটা সংখ্যা তার একক স্থানে আবার 2 অথবা 8 থাকবে। এখন ওই সংখ্যা যদি আমি স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি, তার একক স্থানে কোনটা হবে? তো একেবারে সোজা নিয়ম, একক স্থানে 4 হবে। যদি এগুলো কিভাবে বলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবো, দেখবো তোমাদের ওখানে এই ক্লাস সম্পর্কিত বিস্তারিত বলা হয়েছে। আর যদি তারপরেও তোমরা বিশ্বাস না করো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। আর স্কোয়ার করলে কত হয়? 64। যদি দুইটাই খেয়াল করো দেখো দুইটার একক স্থানে 4 আছে। সিম্পল। ওকে, এবার আসি এরপরে। দেখো বলা হয়েছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা একেবারে সহজ। আগে দেখতে হবে কোনটা জোড়া দেয়, কোন সংখ্যা জোড়া দেয়। দেখো আমাদের 3 3 একটা জোড়া আছে, 7 7 একটা জোড়া আছে, জোড়া দেয় কোনটা? 5। তার মানে এখানে উত্তরটা হবে 5। এবার খেয়াল করো, বলা হয়েছে নিচের কোনটি অবলদ সংখ্যা। ভালোভাবে বুঝো, নিচের কোনটি অবলদ সংখ্যা। দেখো আমি উল্টা দিক থেকে আসি। যদি আমরা রুট 25 করি আমাদের 5 হয়। কত হয়? 5। যদি রুট 16 করি তাহলে আমাদের 4 হয়। যদি রুট 9 করি তাহলে 3 হয়। আর রুট যদি 2 করি তাহলে 1 পয়েন্ট সামথিং সামথিং হবে। সুতরাং আমাদের এটাই হলো অবলদ সংখ্যা। এবার দেখো বলা হয়েছে 10 নম্বর যে দাগ, বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে? তাহলে একটা চারা গাছের মূল্য যদি 12 টাকা হয় তাহলে আমার এখানে মোট চারা কয়টি? 595টি। তাহলে এটা কিনতে তার কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে। তো চলো আমরা এটা করে ফেলি। দেখো এখানে দাগ নম্বর দিলাম 10 ক। লিখবো একটি চারার মূল্য বা চারা গাছের মূল্য। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। একটি চারার মূল্য কত দেওয়া হয়েছে? 12 টাকা। এবার বলা হয়েছে অতএব 595টি চারার মূল্য। 595টি চারার মূল্য কত হবে? এটা আমরা জাস্ট এখন যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখা যাবে 7140 টাকা। তাহলে আমরা কিন্তু ক দাগের যে উত্তর সেটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। তাহলে এবার খ নম্বর কি বলা হয়েছে সেটা আমরা দেখব। দেখো খ নম্বরে বলা হয়েছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে ভালোভাবে তোমাকে বুঝতে হবে যে একটা বাগানে আমি সমান সংখ্যক চারা লাগাতে যাচ্ছি। এখন সেক্ষেত্রে আমার কয়টি চারা লাগাতে পারবো এবং কয়টি অবশ্যই থাকবে। যদি এরকম কথা বলা হয় নিশ্চিত তোমরা বর্গমূল করবা। কি করবা? বর্গমূল। তাহলে আমরা লিখব যে 595টি চারা গাছের বর্গমূল করলে আমরা প্রাপ্ত সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখব, দেখো দাগ নম্বর খ 595। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো খেয়াল করো, আমি এখানে লিখেছি 595 সংখ্যাটির বর্গমূল করলে বা 595 এর বর্গমূল করলে প্রাপ্ত সংখ্যাটি পাওয়া যাবে। তো চলো তাহলে আমরা এটার বর্গমূল করে ফেলি। তো প্রথমে আমরা জোড়া বেঁধে নিলাম। তো দেখো 5, তাহলে এই 5 এর আগে আমাদের সর্বশেষ বর্গ সংখ্যা হচ্ছে
4, আর এই 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2। ঠিক আছে, বসে দিলাম। এবার বিয়োগ করলে থাকে 1। এবার পরবর্তী যে জোড়া আছে সেটা আমরা নামিয়ে দিলাম। এবার খেয়াল করি, আমরা প্রথম যে নিয়মটা আমাদের ভাগফলে দ্বিগুণ, তো ভাগফলে দ্বিগুণ আমরা 4 করলাম। এবার আমাকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসানোর পরে ওই সংখ্যাটিকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার এই সংখ্যার সমান হবে বা এই সংখ্যার ধারে কাছে বা নিকটে চলে যাবে। তো আমরা যদি এখানে 4 বসাই, ঠিক একইভাবে ভাগফলেও 4 বসাই, আবার যদি এই 44কে 4 দ্বারা গুণ করি তাহলে দেখা যাবে আমরা 176 এই সংখ্যাটি পাবো। ঠিক আছে, এবং দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কথা হচ্ছে 19 হচ্ছে, সরি কথা হচ্ছে 19। এখন আমরা প্রশ্নটা একটু খেয়াল করব। আমাকে বলা হয়েছে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে। তাহলে দেখো আমাদের অবশিষ্ট থাকছে কয়টা? 19টা। সুতরাং আমাদের অবশিষ্ট থাকবে 19টি। ঠিক আছে, আশা করি এটাও খুব ইজিলি বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বরে চলে আসি। দেখো বলা হয়েছে খরচের টাকার সংখ্যা, মানে আমাদের যে খরচে যে টাকাটা হয়েছে 7,100 সামথিং 40 টাকা, ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ভালোভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। তো আমি এই বোঝানোর জন্য আগে আমরা লিখে নিই। তো খেয়াল করে বলা হয় যে খরচের টাকা, তো খরচের টাকাটা কথা হচ্ছে সেটাকে আমি একটু ফার্স্ট লিখে নিই। তোমরা ক নম্বর থেকে খরচের টাকাটা বের করে নিবে। তো খরচের টাকা হচ্ছে 7,140। ঠিক আছে, এটা হচ্ছে আমার খরচের টাকা। এবার আমাকে বলা হয়েছে যে খরচের টাকার থেকে যদি আমরা চারা যে সংখ্যা সেটা বাদ দিই, দেওয়ার পর আমার যেটা হবে সেটা খেয়াল করো, বাদ দেওয়ার পরে যেটা হবে তার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এটার জন্য আগে আমাকে বাদ দিতে হবে, দিয়ে আমাদের সর্বশেষ যে বর্গটা হবে অর্থাৎ সর্বশেষ যে ভাগফলটা হবে সেটার পরের সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো চলো আমরা সরাসরি করে ফেলি। তাহলে প্রথম যে কথা লিখবো যে এখন, তো এটা আমি মুছে দেই। দাগ নাম্বার লেখো গ, লেখার পরে লেখো খরচের টাকা এবং চারার সংখ্যা বিয়োগ করে পাই। খরচের টাকা এবং চারার সংখ্যা বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে খরচের টাকাটা কত ছিল আমরা একটু লিখি। 7,140 বিয়োগ 595। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের কত হবে আমরা একটু খেয়াল করি। 6,545। এবার আমাদের প্রথম যে কাজ, এটাকে আমরা বর্গমূল করবো। কি করবো? বর্গমূল করবো। তাহলে চলো আমরা এটা বর্গমূল করে ফেলি। 6, 5, 4, 5। এখন এটাকে আমরা জোড়া বাঁধি। তাহলে 65, তাহলে এখানে প্রথমে 8 মানে 64 পর্যন্ত যাবে, তারপর বিয়োগ করলে হবে 1, পরের সংখ্যা জোড়া নামিয়ে ফেললাম। এবার আমরা প্রথম 8 দ্বিগুণ করব 16। এই 16-র পরে যদি আমরা শূন্য দিই, কারণ বেশি দিলে তো বেশি হয়ে যাবে, শূন্য যদি দিই তাহলে আবার আমার এখানে শূন্য হবে 145। তো এবার খেয়াল করো, আমরা এখানে যেটা বর্গমূল পেলাম, কত? 80। এবারে 80-র বর্গমূল তো আমরা পেলাম। এখন আমাকে বলা হয়েছে যে এই যে 6,545 সংখ্যাটা কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সাথে আমার কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন খেয়াল করো, আমার 80-র পরবর্তী সংখ্যা কত? 81। তো 81-র বর্গ করলে যেটা হবে তার সাথে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে কাঙ্ক্ষিত সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি খেয়াল করি। লিখব অতএব, তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে আমি এখানে লিখে নিয়েছি বর্গমূল করার পরে 145 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 6,545-এর সাথে যে সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের ভাগফল বেরিয়েছিল কত? 80। তাহলে 80 যোগ 1 সমান কত হয়? 81। আর এবার এটার আমরা স্কোয়ার করব। তাহলে 81 এর বর্গ, 81 এর
বর্গ। তাহলে 81 গুণ 81 সমান সমান আমার কত হয় খেয়াল করি। 81 গুণ 81 করলে আমার 6561 এই সংখ্যাটি হচ্ছে। এবার আমরা জাস্ট বিয়োগ করে দিব। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, অতএব সংখ্যাটি লিখি, অতএব সংখ্যাটি এখন জাস্ট আমরা বিয়োগ করবো। তো 6561 বিয়োগ 6545। যদি আমরা বিয়োগ করি দেখা যাবে আমাদের বিয়োগফল হবে কত, 16। তার মানে আমরা বলতে পারি যে আমরা উক্ত সংখ্যার সাথে যদি 16 যোগ করি, এই 16 যোগ করি, তাহলেই আমার একমাত্র পূর্ণ বর্গ সংখ্যা হবে। উত্তর কিন্তু আমার এখানে 16। ঠিক আছে, অঙ্ক কিন্তু একেবারে সহজ, এখানে জটিল কোনো অঙ্ক নাই। তোমরা জাস্ট একটু যদি মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করো তাহলে অঙ্ক তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, একেবারে ইজি অঙ্ক। এবার আসার পরে বলা হয়েছে এই যে সংখ্যাগুলো 11 দাগে, এই সংখ্যাগুলো তোমার বর্গমূল নির্ণয় করতে হবে, একটা একটা করে বর্গমূল নির্ণয় করতে হবে। তো এই বর্গমূল নির্ণয় করা আমরা সামনের ক্লাসে দেখিয়ে দিব। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।